মেঘালয়ের সীমান্তে হঠাৎ কেন জারি হলো নাইট কারফিউ? কেন শিলিগুড়ি করিডোরে একসাথে ৭৫টি ফাইটার জেট এবং হাজার হাজার সেনা মোতায়েন করতে বাধ্য হলো ভারত? তবে কি উত্তর পূর্ব ভারত বা নর্থ ইস্টকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র বা মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে? পরিস্থিতি এতটাই ভয়ানক যে মাত্র ২২ কিলোমিটার চওড়া চিকেন নেকের উপর এখন চক্কর কাটছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের অস্থিরতার কালো মেঘ। একদিকে সীমান্তে কারফিউ, অন্যদিকে শুট অ্যাট সাইটের মতো কঠোর বার্তা। ভারত কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এমন কিছু যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে? প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই ম্যাক্সিমাম অ্যালার্টের পিছনের আসল সত্য। ভারত সরকার কেন হঠাৎ এতটা আগ্রাসী হয়ে উঠল? কি সেই গোপন রিপোর্ট? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ ভারতের ম্যাপ এবং আপনার নিরাপত্তা দুটোর সাথেই জড়িয়ে আছে। চলুন মূল ঘটনায় প্রবেশ করা যাক। দেখুন, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্ডার বা সীমান্ত ইস্যু এখন এতটাই বেড়ে গেছে যে ভারতকে মেঘালয়ের ভিতরে নাইট কারফিউ জারি করতে হয়েছে। শুধু তাই নয়, চিকেন নেক এলাকাতেও ভারত অতিরিক্ত চেকিং বা অবরোধ শুরু করে দিয়েছে। আসলে শিলিগুড়ি করিডোর গত কিছু সময় ধরে লাগাতার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, কারণ এখানকার পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল এবং অনিশ্চিত মনে হচ্ছে। এই এলাকাটি ভারতের জন্য শুধুমাত্র একটি ভৌগোলিক অংশ নয়, বরং এটা এমন একটা সরু পাতলা ভূখণ্ড যা পুরো নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতকে দেশের বাকি অংশের সাথে যুক্ত করে। এর চওড়া মাত্র ২২ কিলোমিটারের মতো, আর এই কারণেই একে চিকেন নেক বলা হয়। যদি এই অঞ্চলে কোনো ধরনের গণ্ডগোল হয়, তবে তার সরাসরি প্রভাব ভারতের রণকৌশলগত নিরাপত্তার উপর পড়বে। আর ঠিক এই কারণেই ভারত এখানে খুব দ্রুত নিজেদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। কয়েক সপ্তাহ আগেই ভারত এই অঞ্চলে ৭৫টি ফাইটার জেট পাঠিয়েছিল এবং ৩টি বড় গ্যারিসনও তৈরি করেছিল। এর পাশাপাশি একটি বড় সামরিক মহড়া এবং নোটাম জারি করা হয়েছিল, যা থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারত কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না। এখন এই সমস্ত প্রস্তুতির মাঝেই এবার একটি উচ্চ পর্যায়ের সুরক্ষা বৈঠকও হয়েছে, যেখানে শিলিগুড়ি করিডোরকে ম্যাক্সিমাম অ্যালার্ট জোন হিসাবে ঘোষণা করা হয়ে গিয়েছে। আর এর মানে হলো আগামী দিনগুলোতে এখানে নজরদারি এবং সেনা মোতায়েন দুটোই আরও অনেক বাড়বে। ভারতের চেষ্টা হলো এই অঞ্চলে যে কোনো ধরনের অনুপ্রবেশ, অস্থিরতা বা বাইরের হস্তক্ষেপের সম্ভাবনাকে পুরোপুরি নিউট্রালাইজ করে দেওয়া। দেখুন, শিলিগুড়ি করিডোরের জন্য সবথেকে প্রথম বিপদ হলো বাংলাদেশের দিক থেকে আসা অস্থিরতা। বর্তমান যে অস্থিরতা চলছে, সেই অস্থিরতা, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা পুরো একেবারে আকাশ ছুঁয়ে গেছে। কট্টরপন্থী কার্যকলাপ অনেকটাই বেড়ে গেছে। অনেক জঙ্গি সংগঠন এখন নিজেরাই স্বীকার করেছে যে সেখানে তাদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়েছে। আর এর প্রভাব ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে পড়ে, কারণ অসামাজিক উপাদানগুলো সহজেই সীমান্ত পার করার চেষ্টা করে। সম্প্রতি এটাও সামনে এসেছে যে বাংলাদেশের নতুন সরকার এবং কিছু বিদেশি শক্তির মধ্যে এমন কিছু চুক্তি হয়েছে যা ভারতের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। আর এই অস্থির পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা পাকিস্তান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলোও করছে। পাকিস্তানের সেনাবাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা সম্প্রতি রংপুর এলাকা পর্যন্ত এসেছিল, যা শিলিগুড়ি করিডোরের একদম কাছে। এছাড়া বাংলাদেশের নতুন নেতৃত্ব এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা বর্তমানে বহু গুণ বাড়তে দেখা যাচ্ছে। আর এই সব বিষয় ভারতের জন্য চিন্তার কারণ, কারণ এই দেশটি সবসময়ই ভারতের বিরুদ্ধে প্রক্সি কার্যকলাপে যুক্ত থাকে। এরই মধ্যে চীন এবং বাংলাদেশের মধ্যেও কথাবার্তা বেড়েছে। বাংলাদেশ চীনের কাছে বিনিয়োগ এবং ব্যাকডোর সাপোর্ট চেয়েছে, যা তারা নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতে অস্থিরতা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারে।
চীনের কার্যকলাপ আলাদাভাবে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ডোকলামের কাছে চীনা সেনার উপস্থিতি এখনও ভারতের জন্য বড় বিপদ। দর্শক, ডোকলাম সেই এলাকা যেখান থেকে চীন যদি এগিয়ে আসে তবে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা সরাসরি বিপদে পড়তে পারে। চীন লাগাতার সেখানে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো বানাচ্ছে এবং নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। এটা ভারতকে বাধ্য করছে যাতে ভারত এই দিকে কোনোভাবেই দুর্বলতা না দেখায়। আমেরিকাও এই পুরো অঞ্চলটিতে আগ্রহ দেখাচ্ছে। তাদের চেষ্টা হলো মিয়ানমারে চীনের প্রভাব কমানো। এর জন্য আমেরিকা চায় ভারতের নর্থ ইস্টের এলাকাগুলোকে এক প্রকার রাস্তা হিসাবে ব্যবহার করতে। আর এই কারণেই আমেরিকা বাংলাদেশের উপরেও কিছু চাপ বজায় রেখেছিল এবং মায়ানমার সীমান্তের কাছে একটি সামরিক উপস্থিতি বা মিলিটারি প্রেজেন্স তৈরির ইচ্ছা প্রকাশ করেছিল। ভারত এই ধরনের বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না, কারণ এর ফলে পুরো নর্থ ইস্ট অঞ্চল অস্থির হয়ে উঠতে পারে। তাই এখন এই সমস্ত চ্যালেঞ্জগুলোকে একসাথে দেখে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে শিলিগুড়ি করিডোরের সুরক্ষাকে সব থেকে উঁচু স্তরে নিয়ে যাওয়াটা জরুরি। সম্প্রতি ইন্টেলিজেন্স এজেন্সি এবং সেনার যৌথ বৈঠকে এটা ঠিক হয়েছে যে এখানে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে। আর এর মানে হলো জমি, আকাশ এবং প্রযুক্তিগত সব স্তরেই কড়া নজরদারি থাকবে। কিছু রুটে যাতায়াত বা মুভমেন্ট সীমিত করা হবে, কিছু সংবেদনশীল অংশকে শান্তিপূর্ণভাবে লকডাউন করা হবে এবং সেনার মোতায়েন আগের চেয়ে অনেক গুণ বাড়ানো হবে। ভারতের উদ্দেশ্য হলো এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিরতাকে আটকানো এবং প্রয়োজন পড়লে পাল্টা জবাবের জন্য প্রস্তুত থাকা। দেখুন, ভারত করিডোরকে বাড়ানোর বা কোনো দেশের এলাকা দখল করার কথা বলছে না, বরং ভারত এই স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত এলাকায় বেশি স্পেস, বেশি নিরাপত্তা এবং বেশি নিয়ন্ত্রণ চায়, যাতে কোনো বাইরের শক্তি ভারতের উপরে চাপ সৃষ্টি করতে না পারে। ভারত স্পষ্ট বার্তা দিয়েছে যে বাংলাদেশ, মায়ানমার বা তাদের আশেপাশে হওয়া কার্যকলাপ ভারতের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে না। যদি এমন হয় তবে ভারত কড়া পদক্ষেপ নিতে দেরি করবে না। অন্যদিকে দর্শক, মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলায় প্রশাসন ভারত বাংলাদেশ সীমান্তের কাছে নাইট কারফিউ চালু করে দিয়েছে। এই সিদ্ধান্ত এই জন্যই নেওয়া হয়েছে কারণ সাম্প্রতিক দিনগুলোতে এই এলাকায় নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনগুলোর কার্যকলাপ নিয়ে চিন্তা বহুগুণ বেড়ে গিয়েছে। আধিকারিকদের মতে সীমান্তের অনেক অংশ আজও বেশ খোলা এবং সংবেদনশীল, যার সুযোগ নিয়ে বাইরের লোক ভারতে প্রবেশ করা বা ভারত থেকে বাংলাদেশের যাওয়ার চেষ্টা করতে পারে। জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশে পরিষ্কার বলা হয়েছে যে সীমান্তের কিছু এলাকা সহজেই পার করা যায় এমন জায়গাগুলো নিষিদ্ধ সংগঠনের উগ্রপন্থী, পাচারকারী এবং সংঘবদ্ধ অপরাধের সাথে যুক্ত লোকেরা ব্যবহার করতে পারে। প্রশাসনের আশঙ্কা রাতের সময় এই ধরনের দুষ্কৃতীরা জিরো লাইনের আশেপাশে জড়ো হয়ে নানা কার্যকলাপ ঘটাতে পারে, যা জেলার শান্তি ও নিরাপত্তার উপর সরাসরি বিপদ তৈরি করে। এইসব চিন্তা থেকেই জেলা প্রশাসন অবিলম্বে কারফিউ চালু করে দিয়েছে। এই কারফিউ রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত থাকবে এবং আগামী 2 মাস পর্যন্ত চালু থাকবে। এই নিয়ম আন্তর্জাতিক সীমান্ত থেকে 1 কিলোমিটারের পরিধির মধ্যে সব জায়গায় কার্যকর হবে। কারফিউ চলাকালীন কোনো ব্যক্তির সীমান্ত পার করার চেষ্টা, ভারতে ঢোকা বা বাংলাদেশে যাওয়ার অনুমতি থাকবে না। যদি এমন কাউকে পাওয়া যায় তবে তার উপর সেনা তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে অথবা ডাইরেক্ট শুট আউটও করতে পারে। কারফিউয়ের আওতায় শুধু সীমান্ত পারাপারই নয়, বরং সব ধরনের সন্দেহজনক কার্যকলাপের উপর কড়াকড়ি করা হয়েছে। আদেশ অনুযায়ী 5 বা তার বেশি লোকের যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, যাতে কোনো ভিড় বা সম্ভাব্য ধ্বংসাত্মক কার্যকলাপ আটকানো যায়। অস্ত্র, ধারালো বস্তু বা এমন জিনিস যা অস্ত্রের মতো ব্যবহার করা যেতে পারে সেগুলো নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এর সাথে সাথে প্রশাসন পাচার বা স্মাগলিংয়ের ওপরও পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে। জেলার আধিকারিকদের বক্তব্য, এই পদক্ষেপ এলাকায় শান্তি বজায় রাখা এবং সীমান্তের নিরাপত্তা মজবুত করার জন্য জরুরি ছিল।
রাতের সময়টা পাচারকারী এবং দুষ্কৃতীদের জন্য সবথেকে সহজ বলে মনে করা হয়, তাই রাতে কড়া নজরদারির মাধ্যমে এমন দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। প্রশাসন মনে করছে এই পদক্ষেপের ফলে সীমান্তবর্তী এলাকায় অবৈধ কার্যকলাপের উপর লাগাম পরানো যাবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। এর পাশাপাশি দর্শক, বাংলাদেশের দিক থেকে আবারও একবার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য একটি ফ্রেশ রিকোয়েস্ট করা হয়েছে। আসলে ঢাকা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী ঢাকা ভারতের বিদেশ মন্ত্রককে একটি নতুন ডিপ্লোম্যাটিক নোট পাঠিয়েছে। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন নিশ্চিত করেছেন যে ভারত থেকে হাসিনাকে ফেরত পাঠানোর বা প্রত্যার্পণের আনুষ্ঠানিক দাবি জানানো হয়েছে, যদিও তিনি এর বেশি তথ্য শেয়ার করেননি। বাংলাদেশ বলছে এটা ভারতের দায়িত্ব, কারণ দুই দেশের মধ্যে প্রত্যার্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি রয়েছে। তবে ভারত জানিয়েছে যে তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং বাংলাদেশের মানুষের শান্তিপূর্ণ, স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সহযোগিতা বজায় রাখবে। তো দর্শক, পুরো ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। বর্তমানে শিলিগুড়ি করিডোর বা মেঘালয় সীমান্তে আমরা যা দেখছি তা নিছক কোনো ছোটোখাটো বর্ডার ইস্যু নয়, এটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির বা জিওপলিটিক্সের একটা বিশাল পালা বদল। আমার দীর্ঘদিনের বিশ্লেষণ এবং রাজনৈতিক অভিজ্ঞতা বলছে ভারত এখন আর ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতে বিশ্বাসী নয়। চীন ডোকলামে চাপ বাড়াচ্ছে, পাকিস্তান রংপুরে এসে হাত মেলাচ্ছে, আর আমেরিকা মায়ানমারে পা রাখতে চাইছে। এই ত্রিমুখী চক্রব্যূহে, এই যে ট্র্যাপ, ভারত খুব ভালোভাবেই এটা বুঝতে পেরেছে। আর সেই কারণেই ভারত এবার ডিফেন্সিভ নয়, বরং অফেন্সিভ ডিফেন্সিভের রাস্তায় হাঁটছে। শেখ হাসিনাকে ফেরত চাওয়া বা সীমান্তে নাইট কারফিউ এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারতের সার্বভৌমত্ব রক্ষার একটা দীর্ঘমেয়াদী দাবা খেলার অংশ। তাই আগামী কয়েক মাস এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার ধারণা ভারত খুব শীঘ্রই এমন কিছু কড়া কূটনৈতিক এবং সামরিক সিদ্ধান্ত নেবে যা প্রতিবেশী দেশগুলোকে বুঝিয়ে দেবে যে ভারতের অখণ্ডতা বা নিরাপত্তার সাথে আপোষ করার দিন শেষ। এখন এই বিষয়ে আপনাদের কি মনে হয়? ভারতের এই কঠোর অবস্থান কি ইউনূস সরকারকে চাপে ফেলবে, নাকি এর ফলে সীমান্তে উত্তেজনা আরও বাড়বে? শেখ হাসিনাকে নিয়ে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার সুচিন্তিত মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে আরও গভীর কোনো বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন এবং দেশের স্বার্থে চোখ কান খোলা রাখুন। ধন্যবাদ আপনাদের সকলকে।